একটি মানসম্মত স্বাস্থ্যসেবা এবং পেশেন্ট সেফটি কিন্তু বিশ্বের যে কোনো দেশে একটা সফলজনকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে। এক্ষেত্রে রোগীরা সময় মতো এবং এভিডেন্স বেসড এবং সেই সাথে সাশ্রয়ী মূল্যে খুব সফলজনকভাবে কিন্তু একটা স্বাস্থ্যসেবা পেতে পারে। সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট প্রেজেন্টস আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবা, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন বিশেষ অতিথি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর, ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, এবং সেই সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন ডক্টর আমিনুল হাসান, সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন মিনারা চৌধুরী, সিনিয়র পরিচালক, গ্লোবাল ডেলিভারি, ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। যেমনটা আমরা বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মানসম্মত স্বাস্থ্যসেবা, এবং প্রথমেই আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। এটা আসলে কী ধরনের অর্গানাইজেশন এবং আপনাদের আসলে রুরাল পিপল পর্যন্ত কাজ করার জন্য যে ধরনের মোটো আছে, যে ধরনের উদ্দেশ্য আছে, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। অ্যাকচুয়ালি ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট এটা একটা ইন্টারন্যাশনাল এনজিও, যেটার সদর দপ্তর আমেরিকার বোস্টনে, এবং বর্তমানে ওরা হেলথ কেয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করছে পৃথিবীর প্রায় 53টি দেশে। এটাতে আপনার শুধু যে আমাদের মতো দেশে না, এটা আপনার ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য উন্নত দেশে ওনারা হেলথ কেয়ার কোয়ালিটি নিয়ে কাজ করছে। তো বাংলাদেশে ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট 2018-এ এখানে প্রথম আসে। আপনারা হয়তো শুনে থাকবেন যে সেভ দ্য চিলড্রেনের মামুনি প্রজেক্ট একটা ছিল, সেটার কনসোর্টিয়াম পার্টনার হিসাবে হেলথ কেয়ার ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট এখানে যাত্রা শুরু করে। আচ্ছা, তো ওখানে ওটা প্রোগ্রামটা 2023-তে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট আবার নতুন 3টা প্রজেক্ট নিয়ে বাংলাদেশে আসেন। তার মধ্যে একটা হলো সার্ভিস ডেলিভারি রিডিজাইন প্রজেক্ট, একটা হলো ডেলিভারিং মোর প্রজেক্ট, আর একটা হলো ল্যান্ডস্কেপ অ্যানালাইসিস, যেগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং আফ্রিকার 3টা দেশে আমরা পাশাপাশি কাজ করছি বাংলাদেশ থেকে। আচ্ছা, এই যে আপনি বললেন যে 3টা প্রজেক্ট নিয়ে আপনারা বেসিক্যালি আপনারা আসলে কাজ করার জন্য আপনারা ফিল্ডে নেমেছেন, এরই প্রসঙ্গে আমি ডক্টর আমিনুল হাসান আপনার কাছে জানতে চাই যে 3টা প্রজেক্টের মধ্যে আসলে কোন প্রজেক্টের উপর আপনারা একটু বেশি হাইলাইটস করতে চাচ্ছেন, বা আপনার কাছে মনে হয় যে আমরা 3টা প্রজেক্টেই মেজর হিসেবে রাখতে চাই এবং সেটাকে সামনে রেখে আমরা আসলে হেলথ কেয়ার প্রজেক্ট যেটা রয়েছে এবং পেশেন্ট সেফটি যেটা রয়েছে এবং মানসম্মত যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটিকে আমরা আসলে ইমপ্রুভমেন্ট করতে চাই, সেই বিষয়টি আপনার কাছে একটু জানবো। অ্যাকচুয়ালি 3টি প্রজেক্টের ভিতরে যদি আমরা দেখি, সবগুলাই কম বেশি সমান গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে একটা গ্লোবাল এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি, যেটাকে আমরা সার্বজনীন স্বাস্থ্যসেবা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলি। আর পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের যে এসডিজি আছে, এসডিজি 3, যেটি আমাদের হেলথের যে গোল, আমরা যদি এই গ্লোবাল 2টি মেজর এজেন্ডা চিন্তা করি, দেখা যায় যে এই 2টা এজেন্ডার মূল এরিয়া যে আমরা আগামীতে কিভাবে আমাদের দেশে মানে ম্যাটারনাল মর্টালিটি, নিওনেটাল মর্টালিটি এইগুলা কমিয়ে আনতে পারি। কারণ এগুলো এখন আমাদের জন্য কী চ্যালেঞ্জ। শুধুমাত্র ম্যাটারনাল মর্টালিটি, নিওনেটাল মর্টালিটি কমিয়ে আনা না, সেই সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাও একটা অন্যতম প্রধান উদ্দেশ্য। তাই সেটা নিয়ে, সেই উদ্দেশ্যে যদি আমরা কাজ করতে চাই, ডেফিনেটলি আমাদেরকে এই ম্যাটারনাল মর্টালিটি অর্থাৎ মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারটাকে কমিয়ে আনার পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এটা আমাদের জন্য অন্যতম প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই গ্লোবালি যে টার্গেট দেওয়া আছে সেটা নিয়ে
বাংলাদেশ কাজ করছে এবং যে সমস্ত সহযোগী অর্গানাইজেশনগুলো আছে তারাও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এবং এর পাশাপাশি আপনি যেটা বললেন যে রোগীর নিরাপত্তা বা পেশেন্ট সেফটি, এটাও একটু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি যখন আমরা রোগীর নিরাপত্তার কথা বলবো তখন কিন্তু কোনো নির্দিষ্ট একটা এরিয়া থাকে না, তখন অ্যাজ এ হোল সার্ভিস ডেলিভারি সব এরিয়াগুলোই কাভার করে। তা আমরা যখন পেশেন্ট সেফটি বা রোগীর নিরাপত্তা বলবো তখন কম বেশি যে সবগুলা প্রজেক্টে এটি কাভার করবে এবং আলটিমেটলি রোগীর নিরাপত্তা নিশ্চিত করা মানসম্মত স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান উদ্দেশ্য। তা আমরা যদি এটাকে সামনে রেখে কাজ করতে পারি তাহলে আলটিমেটলি আমরা আমাদের যে অবজেক্টিভ সেটাকে আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারবো। মিনারা চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে দুজনে বলছিলেন যে আসলে কোয়ালিটি হেলথ কেয়ার এবং পেশেন্ট সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটেই হোক বা গ্লোবালি যদি আমরা চিন্তা করি। আপনার কাছে একটু জানবো যে এই যে ডেফিনেশনটা যে কোয়ালিটি অফ হেলথ কেয়ার, মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে আসলে আমরা কি বুঝি এবং কেন আসলে এটি এত এত ইম্পর্টেন্ট? My gosh, it is such an important question. It's a really, really important question. এখন আমরা যদি নর্মাল ওয়েতে চিন্তা করি, ইউ গো টু একটা শপে গেলেন, একটা মার্কেটে গেলেন, আমরা কি চাই, কি করতে চাই? আমরা সবচেয়ে ভালো জিনিস কিনবো উইথ অ্যাট দ্য বেস্ট প্রাইস ফর আস, আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো হয়। সো অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ কনজিউমার আমরা সবসময়ই খুঁজি যে আমরা কিভাবে সবচেয়ে ভালো জিনিস নিব, ভালো জিনিস এক্সপেক্ট করি আমরা, যেটা আমাদের সাথে ফিট হয়, আমাদের এজেন্ডা মিট করে। এই জিনিসটা যদি আমরা হেলথ কেয়ারে নিয়ে যাই, এটাই আমাদের এক্সপেকটেশন যে আমরা যে সময় একটা ফ্যাসিলিটিতে যাব, একটা ডাক্তারের সাথে দেখা করতে যাব কিংবা একটা নার্সের সাথে আমাদের একটা কনসালটেশন থাকতে পারে, আমরা সবচেয়ে বেস্ট কেয়ার চাই অ্যাজ এ পার্সন। সো আমরা পার্সনের কথা যদি চিন্তা করি, সিস্টেমের কথা না চিন্তা করি, হসপিটালের কথা না চিন্তা করি, একটা ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করি, যদি আমরা সবচেয়ে বেস্ট চাই অ্যান্ড আমরা অ্যাট দ্যাট টাইম আমরা হেলথ কেয়ারের সাথে ইন্টারাক্ট করি যে সময় আমাদের কোনো হোপ থাকে না, আমরা সেক, আমাদের জ্বর, আমাদের কাশি, আমাদের যে কোনো একটা সমস্যাই হোক, আমরা একদম আমাদের কোনো হোপ নেই, তখন আমরা হেলথ কেয়ারে যাই যে আমরা সামবডি, ওখানে একজন ডাক্তার আমাদেরকে বলবে দ্যাট হ্যাঁ ইউ ক্যান গেট বেটার, আপনি ভালো হতে পারবেন, ওই হোপটা, ওই জিনিসটা শোনার জন্য আমরা যাই। আচ্ছা, সো দ্যাটস কোয়ালিটি। কেন সেটাই আমাদের এক্সপেকটেশন। সো কোয়ালিটির ডেফিনিশনটা অনেক ব্রড, মেনি ডিফারেন্ট কম্পোনেন্টস আছে। টেকনিক্যাল ডেফিনিশনটা কমপ্লেক্স হতে পারে, ডিফিকাল্ট হতে পারে, বাট অ্যাকচুয়ালি রিয়েল ডেফিনিশনটা হলো কোয়ালিটি হলো আমরা কি চাই, আমরা যেটা চাই ওটা আমরা পাবো ইন দ্যাট ওয়ে। সো কোয়ালিটি অনেক ইম্পর্ট্যান্ট। কোয়ালিটির একটা মেজর কম্পোনেন্ট হলো পেশেন্ট সেন্টারনেস, যেটার মানে হলো এজ দ্য পেশেন্ট আমাকে মাঝখানে রাখে হেলথ সিস্টেমটা কাজ করবে টু মিট দ্য নিডস, মাই নিডস। এই প্রসঙ্গে ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে মিনার আপা বলছিলেন যে আসলে পেশেন্টের প্রায়োরিটিটা আমাদের কাছে মূল, সেক্ষেত্রে ডাক্তার রোগীর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তার তার যে ক্ষেত্রটা, যেই হসপিটাল থেকে, যে অর্গানাইজেশন থেকে উনি সার্ভিসটা দিচ্ছেন, কিভাবে দিতে পারছেন, কতটুকু সুবিধা তার নিজের অর্গানাইজেশনের মধ্যে রয়েছে, সেটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। ডাক্তার যিনি সার্ভিস দিবেন এবং তার যে অক্সিলারি স্টাফ আছে যারা, এবং এখানে যে ইকুইপমেন্ট এবং রিসোর্স যেগুলো আছে, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার এগুলো ছাড়া আসলে সে সার্ভিস, কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং ওগুলা দিতে গেলে ওনাকে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, যে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কফোর্স যেটা আছে এটা কিন্তু সাফিসিয়েন্ট না। আমাদের দেশের যে পেশেন্ট লোড যেগুলো আছে, যে পরিমাণ পেশেন্ট একজন ডাক্তারকে ডিল করতে হয়, সরকারি হাসপাতাল বলেন বা অন্যান্য হাসপাতাল বলেন, সেটা কিন্তু আসলে পেশেন্ট লোড এবং পেশেন্টের এক্সপেকটেশন, এটা কিন্তু আসলে একজন ডাক্তারকে ফুলফিল করতে গেলে তাকে হিমশিম খেতে হয়। তো সেই জন্য মানে এখানে দরকার যেটা, যে হেলথ কেয়ার যারা ওয়ার্কফোর্স আছে এটা বৃদ্ধি করা, পাশাপাশি যে আমাদের যে রিসোর্সগুলো প্রয়োজন হবে, ম্যান পাওয়ার বাড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যান পাওয়ার ছাড়া তো আসলে কিছু হবে না। প্রথম যে সেবাটা দিবে সেটা হলো ম্যান পাওয়ার, এবং সেই সেবাটা কিসের মাধ্যমে দিবে
সেটা তার অক্সিলারি লাগবে, কিছু আপনার রিসোর্স লাগবে, ইকুইপমেন্ট লাগবে, এবং একটা এনভায়রনমেন্ট তাকে দিতে হবে যে এনভায়রনমেন্টে বসে সে একটা কোয়ালিটি সার্ভিস দিতে পারবে। এই প্রসঙ্গে আমি একটু ডক্টর আমিনুল হাসান আপনার কাছে একটু জানবো, সরকারি হসপিটালগুলোতে দেখা যায় যে প্রচুর রোগী থাকে, কিন্তু সেই অনুযায়ী ডাক্তারদের সংখ্যা অনেক কম থাকে, ম্যান পাওয়ার অনেক কম থাকে, ইকুইপমেন্ট যদিও থাকে কিন্তু সেগুলোর সঠিক ব্যবস্থাপনা কিন্তু খুব একটা আসলে হয় না যথাযথভাবে থাকলো। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, আসলে কোন জায়গাটাতে আমাদের একটু ঠিক করতে হবে, ব্যবস্থাপনাটা আসলে সঠিক হওয়া উচিত, এবং এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকাটা আসলে কতটুকু? ধন্যবাদ। এখন বিষয়টা আমরা যদি দেখি, মানে আপনি যে ইস্যুগুলা রেইজ করলেন, ডেফিনেটলি এটা একটা বড় ইস্যু বা বড় চ্যালেঞ্জ। আসলে আমরা যদি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে চাই, বা স্বাস্থ্য অধিদপ্তর হোক বা মন্ত্রণালয় হোক এই ইস্যু নিয়ে কাজ করতে চাই, তাহলে বিষয়টাকে আমাদেরকে একটু হলিস্টিক্যালি দেখতে হবে। কারণ যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া কিন্তু স্বাস্থ্যসেবা, একটা এরিয়ার প্রবলেম সলভ করলে কিন্তু স্বাস্থ্যসেবার সমস্যার সমাধান হবে না। আমরা হলিস্টিক্যালি বললাম এই জন্য যে স্বাস্থ্যসেবার জন্য WHO-র 6টা বিল্ডিং ব্লক আছে। সেই 6টা বিল্ডিং ব্লকে যদি সমানভাবে কাজ না করে, যেমন আমি যদি বলি লিডারশিপ 1 নম্বর, 2 নম্বর হেলথ ওয়ার্কফোর্স, 3 নম্বর আমার ফাইন্যান্সিয়াল মেকানিজম, 4 নম্বর আমার হেলথ আইটি, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল, এইরকম প্রত্যেকটা ডোমেইন বা প্রত্যেকটা পিলার বা ব্লক যদি সমানভাবে কাজ না করে, তাহলে কিন্তু এই যে আমাদের স্বাস্থ্য সেক্টরে এখন যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি কিন্তু আমরা মোকাবিলা করতে পারবো না। এমন একটু আগের আলোচনায় যেমন আসলো যে আমাদের ডক্টর পেশেন্ট রেশিওর যদি কথা চিন্তা করি, ডেফিনেটলি সেই তুলনায় আমাদের ম্যান পাওয়ার অর্থাৎ ডাক্তার এবং প্যারামেডিক সাপোর্ট স্টাফের সংখ্যা অনেক কম। পাশাপাশি আমাদের লিডারশিপেও কিছু চ্যালেঞ্জ আছে ম্যানেজমেন্ট রিলেটেড, যেভাবে লিডারশিপে আমাদের জবাবদিহিতা থাকা উচিত, বা আমাদের যেভাবে মোটিভেশন কমিউনিকেশন স্কিল যেটা থাকা উচিত, সেটাও আমাদের চ্যালেঞ্জ আছে। পাশাপাশি আমাদের ফাইন্যান্সিয়াল মেকানিজমও কিছু চ্যালেঞ্জ আছে, যে আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার, সেই পরিমাণ বরাদ্দ না থাকার জন্য আমাদের যে পরিমাণ ঔষধ, লজিস্টিক এবং অন্যান্য কমোডিটি দরকার, সেটাও আমরা দিতে পারছি না। তো এই সব এরিয়াতে যদি আমরা সমানভাবে অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কমপ্লিট বা একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলতে যা বুঝি সেটা দিতে পারবো না। যখন পারবো না তখনই কিন্তু মানসম্মত স্বাস্থ্যসেবার ইস্যুটা তখন সামনে চলে আসবে। তা আমরা যদি মানসম্মত স্বাস্থ্যসেবার বিষয়টা যদি চিন্তা করি একটা সরকারি হাসপাতালে, তাহলে অবশ্যই আগামী দিনে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়কে বিষয়টাকে হলিস্টিক্যালি দেখতে হবে। এবং এটা দেখার জন্য কিন্তু অলরেডি আপনারা জানেন যে অলরেডি এটা নিয়ে একটা কাজ শুরু হয়েছে, আমাদের স্বাস্থ্য কমিশন তৈরি হয়েছে। স্বাস্থ্য কমিশন একটা বড় ধরনের রিফর্মের চিন্তা করছে, যে রিফর্মে আমরা আশা করি আগামীতে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তার মাধ্যমে স্বাস্থ্য সেক্টরের যে চ্যালেঞ্জগুলি সেগুলি মোকাবেলা করা সম্ভব হবে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা মিনারা চৌধুরী, আপনার কাছে একটু জানবো যে আসলে একজন রোগী যখন একটা হসপিটালে চিকিৎসা সেবা নিতে যায়, তিনি আসলে কিভাবে বুঝতে পারবেন যে যে সেবাটা উনি পাচ্ছেন সেটা আসলে সঠিক হচ্ছে? Very good question. So I think that এখানে পেশেন্ট এখন অনেক, ওর ইন্ডিভিজুয়ালস এখন অনেক বেশি ইনফর্মড। কেন আপনার এখন উইথ ইন্টারনেট, উইথ রিসোর্সেস অনেক বেশি ইনফর্মড এখন আমরা যে কোনো একটা, যদি ইফ উই হ্যাভ আ হেডেক, ইফ উই হ্যাভ আ যে কোনো একটা ইলনেস আমাদের হলে, ফার্স্ট থিং আমরা খুঁজি আমরা কীভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি আমার কন্ডিশন নিয়ে, আমি কোথায় বেস্ট কেয়ার পাবো, রাইট কেয়ার, রাইট টাইম, রাইট প্লেস, আমি কোথায় যেতে পারি। সো এই জিনিসটা যে সময় জানি, আমি এখন অনেক ইনফর্মড। বাট আমরা ইভেন যদি রুরাল এরিয়াতে চিন্তা করি, ইভেন ইন দ্য রিমোট প্লেসেও যদি চিন্তা করি, অ্যাকচুয়ালি আমি আইভ হ্যাড দ্য অপরচুনিটি, অনেক রিমোট জায়গায়ও গিয়েছি, আমি ভিজিট করেছি, আই স্পোক টু পেশেন্টস, আই স্পোক টু প্রোভাইডার্স, কথা হয়েছে অনেক, পিপল আর ওয়েল ইনফর্মড। আচ্ছা, এটা একটা বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের হেলথ লিটারেসিটা। আপনাদের ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, এটার মূল উদ্দেশ্য কিন্তু আরেকটা হচ্ছে যে রুরাল পিপল পর্যন্ত আপনার সেই সার্ভিসটুকু যেন তারা পায়, সেটাকে সুনিশ্চিত করা। হ্যাঁ, সো রফিক ভাই যে বলতেছিলেন আমাদের সার্ভিস ডেলিভারি রিডিজাইন প্রজেক্টটা যদি চিন্তা করি, এটা 2টা ডিস্ট্রিক্টে কাজ হচ্ছে, ইন সুনামগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া।
বাট এই কাজটাই হলো যে আমরা আমরা মাদারের অ্যাক্সেসটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আচ্ছা। যে উনি একটা ফ্যাসিলিটিতে আসে কিভাবে উনি বেটার সার্ভিস নিতে পারে। অ্যান্ড বেটার সার্ভিসটা কি, উনি যে সময় একটা অ্যান্টিনেটাল কেয়ার চেক আপে আসবে কি এক্সপেক্ট করে, কি কাউন্সিলিং আমরা করতে পারি, ওনাকে কিভাবে বলতে পারি আমরা যে আপনি এই জিনিসটা খাবেন, এটা ডিউরিং প্রেগনেন্সি এটা আপনার জন্য ভালো, কিংবা আপনি এই জিনিসটা করবেন না, আপনি হেভি লিফটিং করবেন না। সো আমরা কীভাবে ওনাদেরকে গাইডেন্স দিতে পারি, এটা হলো আমাদের কাউন্সিলিংয়ের স্ট্রেংথ। সো আমাদের যে কাজটা হলো এটা হলো এই জিনিসগুলোকে স্ট্রেংথেন করা, আমাদের সার্ভিস প্রোভাইডারের ক্যাপাসিটিটা বিল্ড করার পরে ওনাদেরকে মোর এঙ্গেজ করা, সো দ্যাট দে ক্যান কনভার্স উইথ দ্য পেশেন্টের সাথে কথা বলে দে ক্যান কাম টু আ গুড আন্ডারস্ট্যান্ডিং যে কী করতে পারে। সো ইন দিস কেস patient আর doctor or provider, actually more than doctor. আমাদের হেলথ কেয়ার সিস্টেমে there are so many healthcare providers, not just doctors, nurses, allied health professional. একটা ব্লাড টেস্টের সময় করতে যাবেন সেও কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল। আচ্ছা। সো ওই প্রতিটা এঙ্গেজমেন্টটা কীভাবে হবে, ওই কমিউনিকেশনটা কীভাবে হবে। আপনি যদি একটা ব্লাড টেস্ট করতে যান, 2 ways থাকতে পারে, আপনাকে বসায় ব্লাড ড্র করতে পারে, আপনি যদি না জানেন যে কি হচ্ছে আপনার সাথে, আপনি স্ক্যার্ড থাকবেন, ফ্রাইটেন থাকবেন, কি হচ্ছে, কেন আমার ব্লাড নিচ্ছে, ড্র করছে, ও এটা পেইনফুল না, এটা পেইনফুল না। বাট আপনাকে যদি কেউ বলে গুড মর্নিং, আমি আসছি আপনার ব্লাড নিব, আপনি ব্যথা পাবেন না, এটা একটা শার্প জাস্ট একটা প্রিক থাকবে, ডোন্ট ওয়ারি, আমি আছি আপনার সাথে। অর্থাৎ পেশেন্ট কাউন্সিলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, অনেক ইম্পর্ট্যান্ট। সো অ্যাকচুয়ালি রুরাল লেভেলে আমরা এই জিনিসগুলোই আমরা কাজ করি, ক্যাপাসিটি বিল্ড করি প্রোভাইডারদের, হাউ টু এঙ্গেজ, কীভাবে এঙ্গেজ করা, কীভাবে কথা বলা, কীভাবে পেশেন্টকে কমফোর্টেবল করা, এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টাস্ক। আচ্ছা, আমরা যতটুকু জানি যে শহরাঞ্চলে দেখা যায় একটা পেশেন্ট বা মায়ের কথা যদি বলি, প্রেগনেন্ট বা সে সার্ভিসটুকু নিতে আসছে, সে কিন্তু খুব সচেতন থাকে, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু সেই বিষয়টা কিন্তু অতটা গুরুত্ব সহকারে দেখানো হয় না, বা তার গুরুত্ব নিয়ে কিন্তু তারা কিন্তু হসপিটালে আসছে না। সো কীভাবে তাদেরকে আসলে হসপিটাল পর্যন্ত নিয়ে আসা যায়, একটা প্রপার সার্ভিস যেন তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, সেই বিষয়টি জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে শহরাঞ্চলে দেখা যায় যে রোগীরা খুব সচেতন থাকে, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু দেখা যায় যে রোগীরা খুব একটা সচেতন থাকে না, সেটা যে ধরনের ডিজিসেই হোক বা একজন প্রেগনেন্ট মাও যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় তারা হসপিটাল পর্যন্ত এসে তারা অ্যান্টিনেটাল সার্ভিসটুকু নিবে, সেই বিষয়গুলো তারা খুব একটা গুরুত্ব দেয় না। আপনার কাছে একটু জানবো যে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার কথা বলছেন, কিন্তু সেই মাকে কিন্তু হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে কাজ করছেন? পারফেক্ট, আমি আপনাকে অনেক রিসেন্ট একটা এক্সাম্পল দিতে পারবো। সো আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটি যেটা বললাম ইন ব্রাহ্মণবাড়িয়া এন্ড সুনামগঞ্জ, এই কাজটাই আমরা করতেছি, যে ওখানে হোম ডেলিভারি রেটটা অনেক হাই। সো এখনও মারা ফ্যাসিলিটিতে আসেন না। সো আমাদের এই প্রজেক্টের মেইন এইমটা ছিল জানার জন্য যে কেন মারা হসপিটালে আসেন না, এটা কারণটা কি হতে পারে। সো আমরা 13 ডিফারেন্ট ইন্টারভিউজ করেছি, আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি কমিউনিটিদের সাথে, মা সমাবেশ করেছি, আমরা কমিউনিটি পিপুলকে গ্যাদার করেছি যে আপনারা বলেন কি সমস্যা আপনাদের, কেন ফ্যাসিলিটিতে যেতে পারবেন না আপনারা, কিংবা কেন আপনারা অ্যাক্সেস করতেছেন না। সো ওনারা বিভিন্ন ধরনের আইডিয়াস দিয়েছেন আমাদেরকে, ওনারা ডিজাইন করেছেন। এটা হলো আমরা পার্টনারশিপ করে উইথ দ্য কমিউনিটি, উইথ দ্য পেশেন্ট ডিজাইন করেছি আমরা। সো আমাদের ফ্যাসিলিটি সুনামগঞ্জের ছাতক অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়াতে নাসিরনগর, ওই জায়গাগুলিতে আমরা ডিজাইন করে এই জিনিসগুলোর ইমপ্রুভমেন্ট করেছি, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করেছি, ফ্যাসিলিটি রেডিনেস ইমপ্রুভ করেছি, আমাদের প্রোভাইডারদের আপস্কিল করেছি ওনাদেরকে। তারপরে আমরা কমিউনিটিতে গিয়ে ওদেরকে ইনফর্ম করেছি যে কাম অ্যান্ড অ্যাক্সেস দ্য সার্ভিস, কাম অ্যান্ড সি। তারপরে আমরা লোকাল পিপলদেরকে নিয়ে আমাদের ফ্যাসিলিটিতে নিয়ে গিয়েছি, গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে গিয়ে উই ডিড আ গাইডেড টোর করে ওনাদেরকে লেবার রুমটা দেখিয়েছি, আমাদের সব জায়গাগুলো দেখেছি যে এই ফ্যাসিলিটিতেই আমাদের গভর্নমেন্টের সিস্টেমের থ্রুতে প্রোভাইড হচ্ছে সার্ভিস, লো কস্ট এফেক্টিভ সার্ভিস। সো এখানে একটা পার্টনারশিপ বিটুইন
the government system, between the provider. আমরা হলাম facilitator and enabler. That's what we are. So আমরা পিপলকে নিয়ে আসছি সাথে, ডিসকাশন করেছি, কিছু ইমপ্রুভমেন্ট আসছে, and inshallah this will ভবিষ্যতে improve. আরো নিশ্চয়ই আমরা আশা করি I যে hope so. যেটা আমরা যতটুকু জানি যে আসলে যে ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইনগুলো রয়েছে যে ইন্টারনেটাল কেয়ার মিনিমাম 8টা হতে হবে, যদি সেই 8টা Right. কেউ কমপ্লিট করতে না পারে সেক্ষেত্রে 4টা ফলো আপে যেন অবশ্যই মায়েরা আসেন। আমি এরই প্রসঙ্গে ডক্টর রফিকুল আপনার কাছে একটু জানতে চাই যে মিনারা চৌধুরী যেমনটি বলছিলেন যে আসলে হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন এবং যে ইনস্টিটিউশন থেকে বা অর্গানাইজেশন থেকে হসপিটাল থেকে তারা সার্ভিসটুকু পাচ্ছেন, এখানে একটা টিম কাজ করে। তো এই ক্ষেত্রে আপনি যদি বলতেন যে আসলে গ্রামাঞ্চলের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু রোগীর আসলে কিছুটা খরচের কথা চিন্তা করে কিন্তু সার্ভিস নিতে আসে না। অনেক সময় দেখা যায় যে যতটুকু সার্ভিস তার পাওয়া দরকার, ডাক্তারদের যতটুকু আসলে উপস্থিতি থাকা দরকার সংখ্যা অনুযায়ী, রোগী সংখ্যা অনুযায়ী সেই পরিমাণ কিন্তু ডাক্তাররা থাকে না। সেক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো যদি সুনিশ্চিত করা যায় তাহলে রোগীরা সঠিক একটা স্বাস্থ্যসেবা পেতে পারে? ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা আপনি বলেছিলেন যে রোগীরা এখানে স্বাস্থ্য কেন্দ্রমুখী ওরকমভাবে না, গ্রামে গঞ্জে বিশেষ করে তারা চিন্তা করে যে এখানে গেলে একটা কস্ট তাকে ইনভলভ করবে, প্লাস সে হয়তো চিন্তা করছে যে কোয়ালিটি ট্রিটমেন্ট সে ওখানে পাবে কি না। আরেকটা অ্যাসপেক্ট আছে এখানে যে আমি কথা হচ্ছিল যে মাদের ব্যাপারে আর কি। তো এখানে একটা ফ্যামিলি ট্রেডিশন আছে ওদের, যে এখানে হোম বার্থে ফ্যামিলি একটা ট্রেডিশন এবং কালচার আছে যে দে প্রিফার ফর দ্য তাদের হোম ডেলিভারি, বিকজ হোম ডেলিভারিতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে প্রাইভেসি নিয়ে ওরা, আমরা যখন ইন্টারভিউ করেছি, আপা যেটা বলছে যে আমরা 13টা ইন্টারভিউ করেছি, ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি, এই জিনিসগুলো কিন্তু উঠে এসেছে যে ওরা বলেছে যে ওখানে প্রাইভেসি অতটা হসপিটালে মেনটেন হয় না। এটা ওদের ভুল ধারণা, এবং ওখানে গেলে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন হবে, যেমন সিজার করে দিবে বা ইপিসিটমি করে দিবে। ইপিসিটমিকে ওরা একটা ছোট সিজার হিসেবে আখ্যায়িত করেছে। তো এই জিনিসগুলো একটা ভ্রান্ত ধারণা ওদের মধ্যে আছে। তো এই ভ্রান্ত ধারণাগুলো আমরা কিভাবে ওদের কাছ থেকে করতে পারি, রিমুভ করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা এই যে এখন যে নাসিরনগর এবং ছাতক উপজেলার কথা বলা হয়েছে, সেই জায়গায় কিন্তু এটা নিয়ে কাজ করছি। আমরা কিন্তু কমিউনিটিতে যাচ্ছি, কমিউনিটিতে ওদের সঙ্গে সমাবেশ করে ওদেরকে এই জিনিসগুলো আমরা বুঝাচ্ছি, এবং কমিউনিটির যে লিডাররা আছে, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বা চেয়ারম্যানের প্রতিনিধি, তারপরে আপনার যে কি সোশ্যাল অ্যাক্টার্স যারা আছে ওখানে, লাইক এই যে স্কুল কলেজের টিচার্স, মসজিদের ইমাম এবং অন্যান্য যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে ব্যস্ত আছে, কাজ করছে যারা, তো ওদেরকে নিয়ে আমরা কিন্তু সমাবেশ করেছি। অলরেডি 2-3টা সমাবেশ আমরা করেছি এবং সামনে আমাদের আরও আছে। তো এইগুলা দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ধরনের যে স্টিগমা বা এই যে বিলিভ যেগুলো আছে সেগুলো আসলে ঠিক না। তো এখন এইগুলা যদি আমরা করতে পারি তাহলে ওদেরকে ফ্যাসিলিটি মুখী করা যাবে, মানে হাসপাতালমুখী করা যাবে। আর হাসপাতালের যে ফ্যাসিলিটি যেগুলো আছে এগুলোতে আমরা কিছু সাপোর্ট দিচ্ছি, এবং রিসোর্স যেগুলো শর্টেজ আছে সেগুলোতে আমরা একটু সাপোর্ট দিচ্ছি। এখন যে ম্যান পাওয়ার ব্যাপারে আসলে আমাদের পক্ষ থেকে বৃদ্ধি করা সম্ভব না, এটা সরকারের পলিসি এবং সরকারের কমিটমেন্ট। সে আমরা যেটা করতে পারছি যে এক্সিস্টিং ওয়ার্কফোর্স যারা আছে তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করার চেষ্টা করতেছি আমরা। এবং আমাদেরকে শেয়ার করতেন যে আসলে কোন ধরনের ট্রেনিংগুলো তাদেরকে আসলে দেওয়া হচ্ছে? আমরা যেটার উপরে জোর দিচ্ছি সেটা হলো হেলথ কেয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আমরা কিভাবে করতে পারি। কোয়ালিটি ইমপ্রুভমেন্টের যে সমস্ত ডোমেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ওদেরকে ট্রেনিং দিচ্ছি। কতটুকু সফলজনকভাবে ট্রেনিংগুলো দিতে পারছেন, তারা অ্যাকসেপ্ট করতে পারছে, এবং সেই অনুযায়ী আপনার কাছে মনে হচ্ছে যে না, তারা আসলে পেশেন্টদেরকে সেই সার্ভিসটুকু আসলে দিতে পারবে চমৎকারভাবে? ট্রেনিং এমন একটা বিষয়, এটা কিন্তু এটা একটা কন্টিনিউয়াস বিষয়, যে আমি যদি কোনো ট্রেনিং একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য দেই এবং এটা যদি কোনো ফলো আপের ব্যবস্থা না থাকে,
তাহলে কিন্তু সেটি পরবর্তী সময়ে সেই ট্রেনিংটা খুব একটা কাজে লাগে না। পাশাপাশি আমি যদি ট্রেনিংয়ের বিষয়গুলোকে যদি আমি ইভ্যালুয়েট না করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমি মনিটরিং সুপারভিশন না করতে পারি, তাহলেও কিন্তু ট্রেনিংয়ের বিষয়গুলো প্রপারলি অ্যাড্রেস হচ্ছে কি না সার্ভিস ডেলিভারিতে, সেটাও কিন্তু আমি ফিগার আউট করতে পারবো না। তাইলে শুধু ট্রেনিংয়ে কিন্তু দেওয়া মূল কথা না, ট্রেনিংয়ের পাশাপাশি আমি এটার ধারাবাহিকতা আমি রক্ষা করছি কিনা, মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, যে একটা সার্টেন ইন্টারভেলে তার ট্রেনিংটা আমরা কন্টিনিউ করছি কিনা, এবং পাশাপাশি ট্রেনিংটা মনিটরিং এবং সুপারভিশন করছি কিনা। অর্থাৎ ট্রেনিংয়ের যে বিষয়গুলো তার সার্ভিস ডেলিভারিতে ইমপ্লিমেন্ট করার কথা বা কাজে লাগানোর কথা, সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা, এবং ফাইনালি আমি তাদেরকে ফিডব্যাক দিচ্ছি কিনা। সে কোনো গ্যাপ বা কোনো ডিফিসিয়েন্সি যদি আমার ইভ্যালুয়েশনে যদি আইডেন্টিফাই হয়, তাহলে সেই গ্যাপ বা ডিফিসিয়েন্সিগুলো কাভার করার জন্য আমি পরবর্তী ট্রেনিংয়ের বিষয়গুলো আমি উল্লেখ করছি কিনা। কারণ আমাদের এই মনিটরিং ইভ্যালুয়েশনে আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে, যেটাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারছি না ডিউ টু রিসোর্স কনস্ট্রেন্ট। যে চ্যালেঞ্জটার কথা আপনি বলছেন, সেটা কি আমরা বলতে পারি যে কোনো একটা গ্যাপ? মানে আমি তো বললাম যে গ্যাপটা হচ্ছে যে আমরা প্রপারলি প্ল্যানিংও আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, প্ল্যানটা হচ্ছে না, এবং প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য যে হিউম্যান রিসোর্স দরকার বা যে ফাইন্যান্সিয়াল রিসোর্স দরকার, সেটা আমরা প্রপারলি মোবিলাইজ করতে পারছি না। এখানেও কিছু গ্যাপ রয়ে গেছে। মানে আসলে আমি বললাম না যে এটা একটা টিম ওয়ার্ক, মানে সবগুলা ডোমেইন যদি একসঙ্গে কাজ না করে, তাহলে কিন্তু আলটিমেটলি আলটিমেট যে আমার অভিষ্ট যে লক্ষ্য, সেখানে আমি পৌঁছাতে পারবো না। তো এই বিষয়গুলো সবগুলাই আমাদের কিছু না কিছু, সব ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। আচ্ছা, যেটা আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, সেই চ্যালেঞ্জগুলো আসলে কি কি, এবং সেটাকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের কি কি রিসোর্সের দরকার আছে, কাদের ভূমিকা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো জানবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে বিভিন্ন চ্যালেঞ্জের কথা, যে চ্যালেঞ্জগুলোকে যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে মানসম্মত স্বাস্থ্যসেবা আমরা প্রদান করতে পারবো। মিনারা চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে সেই চ্যালেঞ্জগুলো আসলে কি কি, এবং সেটাকে আমরা আসলে বাস্তবায়ন করার জন্য এখানে কাদের ভূমিকা সবথেকে বেশি, এবং এক্ষেত্রে পলিসি মেকিং কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদেরকে স্টার্ট করতে হবে পলিসি এনভায়রনমেন্ট নিয়ে। এখান থেকেই আমাদের কাজটা স্টার্ট করতে হবে। পলিসি লেভেলে যদি আমাদের ক্লিয়ার ডিরেকশন থাকে যে আমরা এই জিনিসটা করতে চাই কোয়ালিটি নিয়ে, কিন্তু যে কোনো হেলথ কেয়ারের অ্যাসপেক্টটা নিয়ে, তখন ওই পলিসিটাকে আমাদেরকে ডিসেমিনেট করতে হবে প্রতিটা লেয়ারে। এটা শুধু একটা পলিসি ডকুমেন্ট যেটা ফ্রিকুয়েন্টলি, নট জাস্ট বাংলাদেশ, অল কান্ট্রিজে হয়, দ্যাট পলিসি ডকুমেন্ট লেখা হয় অনেক ইনভেস্টমেন্ট নিয়ে, অনেক এনার্জি নিয়ে, তারপর এটা শেলফের মধ্যে থাকে, আমাদের পলিসি ডকুমেন্ট আছে এই যে। বাট অ্যাকচুয়ালি যেটা আমাদেরকে করতে হবে, পলিসিকে অপারেশনালাইজ করতে হবে, আমাদেরকে এটাকে ইনঅ্যাক্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। যে সময় আমরা এটা করবো, এন ওইটা সিস্টেম্যাটিক ওয়েতে হোল সিস্টেম থ্রুতে করতে হবে, অ্যাট এভরি টিয়ার, অ্যাট এভরি পারসন। সো আমাদেরকে বিলিভ করতে হবে যে এটা আমাদের সিস্টেমের জন্য ইটস দ্য রাইট থিং টু ডু। যে সময় আমরা এটা করবো, অ্যান্ড উই বিলিভ উইথ প্যাশন, উইথ হার্ট, উইথ মাইন্ড, উইথ সোল, এটা যে সময় আমরা করবো, তখন আমরা এই পলিসিটাকে ইনঅ্যাক্ট করতে পারবো। এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে আমাদের যারা সার্ভিস সিকার্স, যারা আমাদের সার্ভিস নিতে চান, দেন দে উইল গেট দ্য বেনিফিট অফ দ্যাট। আপনি চ্যালেঞ্জের কথা বলতেছিলেন, দের আর সো মেনি চ্যালেঞ্জেস। সো আমাদের আরেকটা ইনিশিয়েটিভ যেটা হচ্ছে অ্যারাউন্ড এটা ডেলিভারিং মোর, রফিক ভাই বলেছিলেন, ওটা হলো ইটস কোয়াইট ইন্টারেস্টিং। এইটার কোয়েশ্চনটা ছিল আমাদের দ্যাট ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ স্পেসটা কীভাবে কোয়ালিটিকে ইম্প্যাক্ট করে। সো আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে এই স্টাডিটা করেছিলাম আমরা, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, ইভেন ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক রয়েছে, সব কিছুতে, সব টিয়ার্সে আমরা স্টাডি করেছিলাম যে কেন একটা মা ফ্যাসিলিটিতে আসতে চায় না, কিংবা ওনারা ফ্যাসিলিটি যেতে সময় আসেন, ফ্যাসিলিটির এনভায়রনমেন্টটা ওদেরকে কীভাবে হেল্প করে টু গেট গুড কোয়ালিটি কেয়ার। সো এটা একটা মাল্টি কান্ট্রি স্টাডি, ইথিওপিয়া এবং বাংলাদেশে হয়েছে। অ্যান্ড আমাদের লার্নিংটা খুবই ইন্টারেস্টিং, কেন আমাদের সার্ভিস প্রোভাইডার যারা আছেন, সার্ভিস সিকার যারা আছেন, দে
রিয়েলি দে ওয়ান্ট আ নাইস এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি। আমার লিমিটেড এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ, যেটা আমি লার্ন করেছি যে বাংলাদেশে অনেক ফ্যাসিলিটি আছে, ইভেন ইন দ্য রিমোটেস্ট প্লেস। ইনফ্যাক্ট ঠিক উপজেলার নামটা মনে নেই, বাট মানিকগঞ্জের একটা উপজেলাতে আমি ভিজিট করেছিলাম, যেখানে আমি 7 টাইপস অফ ট্রান্সপোর্ট দিয়ে একটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে আমি রিচ করেছি। আচ্ছা। আই ওয়াকড থ্রু আ ফিল্ড, একজনের বাড়ির ভিতর দিয়ে হেঁটে গিয়েছি, রিক্সা, ভ্যান, বলতে পারবো না, অনেকগুলো তো ডিফারেন্ট। সেক্ষেত্রে নিশ্চয় আপনার কাছে মনে হয়নি যে একজন রোগীর ক্ষেত্রে যখন তিনি ইমার্জেন্সি সার্ভিসটুকু নিতে যাবেন, তখন তার ক্ষেত্রে সে এতগুলো ধাপ পার হয়ে সেই হসপিটাল পর্যন্ত পৌঁছানো এবং চিকিৎসা সেবা নেওয়াটা তার জন্য অনেকটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়? চ্যালেঞ্জ আছে, বাট ওখানে সার্ভিস আছে। আচ্ছা। অ্যান্ড দ্য প্রোভাইডার, শি গ্রিটেড ইউ উইথ আ স্মাইল। এবং আপনাদের ইনস্টিটিউটে সেটাই নিশ্চয়ই সবথেকে বড় একটা মোটো বলা যেতে পারে। হ্যাঁ সত্যি, এন্ড শি গ্রিটেড ইউ উইথ আ স্মাইল। ওখানে যে সময় আপনি যাবেন, আপনার মনে হবে যে ওয়াও, আমি এত কষ্ট করে এসেছি, আচ্ছা। কিন্তু একটা অ্যামেজিং একটা ফ্যাসিলিটিতে এসেছি, যেখানে যে মিডওয়াইফটা সে বসে আমাকে কথা বলতে পারে, সে আপনাকে এক্সপ্লেইন করতে পারবে, অ্যান্ড ওই ফ্যাসিলিটিটা নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড ওখানে একটা ডেলিভারি দেওয়ার মতো একটা সিস্টেম আছে। আচ্ছা। সো আমরা এটা শিখেছি যে আপনাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টটা ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কোয়ালিটি। ডিফারেন্ট ডোমেইন যদি আপনি চিন্তা করেন, আমার ট্রেনিং আছে নাকি, আমার ইকুইপমেন্ট আছে নাকি, বাট অ্যাজ এ পেশেন্ট আমার ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কী ধরনের, এটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সো ডেলিভারি মোর যে প্রজেক্টটা, এটা এই জিনিসটাই করেছে। অ্যান্ড আমরা হোপ করি দ্যাট পলিসি মেকার যেনারা আছেন, ওনারা ইনভেস্ট করবেন আচ্ছা। টু আপগ্রেড অ্যান্ড আপলিফট দ্য ফ্যাসিলিটি। নতুন ফ্যাসিলিটি হয়তো বা লাগবে না, বাট দে নিড টু আপগ্রেড ক্লিনলিনেস। একটু পেইন্ট করলেই অনেক ডিফারেন্ট হয়ে যায় ফ্যাসিলিটি। এক্স্যাক্টলি। এবং এটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে শহরাঞ্চলে যারা রয়েছে, যারা প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু সবাই কিন্তু চিকিৎসা সেবা ভালো পাওয়ার পাশাপাশি কিন্তু তারা আশা করে যে একটা গুড এনভায়রনমেন্ট এবং গুড এনভায়রনমেন্ট এবং নিট অ্যান্ড ক্লিনের জন্য কিন্তু তারা ভালো হসপিটালগুলোতে একটু বেশি টাকা খরচ করে হলেও কিন্তু তারা ট্রিটমেন্ট নিচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যান্ড ইটস সো ইম্পর্টেন্ট, অ্যান্ড পিপল এটা বলতেছে। এবং সেই সাথে আপনাদের টার্গেট হচ্ছে যে রুরাল জায়গাগুলোতেও যেন সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় এবং সেই সাথে রোগী সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি যেন নিট অ্যান্ড ক্লিন এবং হাইজিনের বিষয়টি মেনটেন করে যেন চিকিৎসা সেবাটা পেতে পারে। একই সাথে আমি ডক্টর রফিকুল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে চিকিৎসা সেবাটাকে উন্নত করার জন্য এবং রোগীর সেফটিটা যেন ঠিক থাকে, সেটাকে আসলে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি কি ধরনের পরিবর্তন করা উচিত, বা আপনাদের যে ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, সেটার টার্গেটটা আসলে কি? অ্যাকচুয়ালি ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্টের যদি আমি টার্গেট বলি, সেটা হলো আমরা সবার জন্য হেলথ এবং হেলথ কেয়ার নিশ্চিত করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড। এটা হলো আমাদের জেনারেল মিশন বলেন বা টার্গেটস বলেন। সো এখানে আপনি যেটা বলেছেন যে পেশেন্ট সেফটি কীভাবে আমাদের পার্সপেক্টিভে নিশ্চিত করা যাবে, সেটা হলো যে আমরা যে আমাদের একটা মডেল ফর ইমপ্রুভমেন্ট একটা ডিজাইন আছে, আমরা সেই ডিজাইনটা সবাইকে ট্রেন করতেছি। এখানে পেশেন্ট সেফটি থেকে শুরু করে সব কিছু এখানে ইনক্লুডেড আছে। আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো হাসপাতালে আছে সেগুলো এখানে ইনক্লুডেড আছে, ইনক্লুডিং দ্য পেশেন্ট সেফটি। এখন পেশেন্ট সেফটির যে ইস্যুগুলো, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। রুগী হাসপাতালে যে চিকিৎসা নিতে যে কোনো ধরনের হার্ম হবে না, সে তার চিকিৎসার মাধ্যমে বা ইয়ার মাধ্যমে ওখানে যে তার যে প্রসেসের মাধ্যমে যাচ্ছে সেটা হবে না। এবং সেইটা প্রিভেন্ট করতে গেলে আমাদের যেই ইন্টারভেনশনগুলো প্রয়োজন হয়, সেখানে আপনার ধরেন এখানে যে সেফ সার্জারি চেকলিস্ট একটা ইন্টারভেনশন আছে, যেটা WHO এবং অন্যান্য যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করছে ওনারা কিন্তু এটা অ্যাডাপ্ট করছে। আমাদের বাংলাদেশেও এটা আসছে, আমরা এটা নিয়েও কিন্তু কাজ করেছি, আমাদের আগের ফেসে কাজ করেছি এবং সামনে আমাদের এগুলো নিয়ে কাজ করার আমাদের প্ল্যানিংও আছে। সেফ সার্জারি চেকলিস্টটা হলো যে মানে সার্জারির সময় যেন কোনো রোগী কোনো ধরনের
অ্যাডভার্স বা হার্মফুল কোনো ইফেক্টের শিকার না হয়। অপারেশনের যে ধাপগুলো আছে, অপারেশনের সাইট সিলেকশনগুলো আছে, সব কিছু এখানে ইনক্লুডেড এখানে, ঠিক আছে। এগুলা আমরা ট্রেনিং দিয়েছি। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট নামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হেলথ ইকোনমিক্স ইউনিটের আন্ডারে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট আছে, ওনারা এটা নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ, এবং আমরা ওখানেও সাপোর্ট দিয়েছি। আর ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট আপা যেটা বলতেছিল যে আমাদের অনেক ডকুমেন্ট আমরা তৈরি করি, আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েটকে আমরা সাপোর্ট দিয়েছি, এবং আমরা নিজেরা এঙ্গেজ থেকে ওখানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি আমরা একটা তৈরি করেছি, ইনক্লুডিং দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান। তো ওগুলাতে কিন্তু সব কিছু স্পেসিফিক্যালি সব বলা আছে, এবং এগুলা এখন আমাদের চ্যালেঞ্জ সেটা হলো সেটা সেফটির জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত বা থাকা উচিত অবশ্যই। হ্যাঁ, সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমাদের চ্যালেঞ্জটা হলো সেটা ইমপ্লিমেন্টেশন করা, যেটা আপা অলরেডি বলেছে। আচ্ছা, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ফর আওয়ার দিস ইমপ্লিমেন্টেশনস। এক্ষেত্রে আপনি বলছিলেন যে সেফটির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা মনে হয় এখন আমাদের আলোচনা করা উচিত ঔষধের বিষয়টা, যে ঔষধ আসলে কতটুকু নিরাপদ একজন রোগীর জন্য। সেই বিষয়টা একটু বিস্তারিত তিনজনের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিয়েছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে পেশেন্ট সেফটির অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে মেডিসিন, যেটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে নকল ঔষধ, এই বিষয়টা কিন্তু বারবার আমরা পেপার পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখছি পেশেন্ট কিন্তু সাফার করছে। এই বিষয়ে ডক্টর আমিনুল, আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টাকে কিভাবে সুনিশ্চিত করা যায় যে না, এটি পেশেন্টের জন্য সেফ, এবং সেফ করার জন্য বা সেফটির জন্য আমাদেরকে এই সেক্টরগুলোকে আসলে অ্যাক্টিভ থাকা উচিত। ধন্যবাদ। আসলে যেটা আপনি বলছেন সেটা বেসিক্যালি আমরা যদি ওভারঅল মানে আমাদের হেলথ পার্সপেক্টিভ থেকে দেখি বা কোয়ালিটি পার্সপেক্টিভে দেখি, দ্যাট ইজ মেডিকেশন সেফটি। হ্যাঁ, এটা ওষুধ সেফটি না, আমরা বলি এটাকে মেডিকেশন সেফটি। আর মেডিকেশন সেফটির যে বিষয়টা আপনি বললেন প্রথমে, যে নকল ওষুধ বা ওষুধের মান ঠিক আছে কিনা, এইগুলি কিন্তু দেখার জন্য আমাদের ডিজিডিএ নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ফার্মাসি, তারা ফার্মাসিউটিক্যালের যাবতীয় রকম কন্ট্রোল, মনিটরিং, সুপারভিশন তারা করে থাকে। তারা এটা দেখে থাকে যে একটা ওষুধ মানসম্মতভাবে বাজারে ঢুকছে কিনা বা এটার গুণগত মান ঠিক আছে কিনা, এটা অথরিটি তাদের আছে। কিন্তু সার্ভিস ডেলিভারির সময় অ্যাজ এ সার্ভিস প্রোভাইডারদের রোলটা কী হবে রিগার্ডিং মেডিকেশন সেফটি? সার্ভিস প্রোভাইডারদের রোলটা হবে যে ওষুধটা যে পেশেন্টকে যেভাবে প্রোটোকল অনুসারে, একটা প্রত্যেকটা ডিজিজের জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুসারে সেই ওষুধটা তাকে দেওয়া হচ্ছে কিনা, নির্দিষ্ট ডোজে সে পাচ্ছে কিনা, এবং কতদিন ধরে পাচ্ছে। আপনি জানেন যে আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আমরা এমন চ্যালেঞ্জের মুখে আছি যে আগামীতে হয়তো আমরা যদি এটা নিয়ে ভালো মতো হ্যান্ডেল করতে না পারি, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে। তাহলে এটা কিন্তু মেডিকেশন সেফটির একটা অন্যতম প্রধান দিক, যে আমরা যদি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহারটা যদি আমরা কতটুকু কাজ করছেন, যে এই যে অ্যান্টিবায়োটিক্সের যত্রতত্র যে ব্যবহার হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু হয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে আমাদের কোন একটা সামান্য জ্বর কাশির জন্য আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেটা কিন্তু আমাদের বডিতে কাজ করছে না। তো সেক্ষেত্রে আপনাদের ইনস্টিটিউট আসলে কতটুকু কাজ করছে? বেসিক্যালি এটা কিন্তু শুধু হেলথ সেক্টরেই না, মানে এটা কিন্তু একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ এটার জন্য থাকবে। এটা শুধু মানে আমাদের হেলথের বিষয় না, এখানে আমাদের এনভায়রনমেন্টাল আছে, এগ্রিকালচার আছে, ফুড আছে। আর ইন এডিশন তো আমরা যে ইরেগুলার ভাবে পেশেন্টরা যে অ্যান্টিবায়োটিক নিচ্ছে, ডোজ মেনটেন করছে না, নির্দিষ্ট ডিউরেশনে খাচ্ছে না, হঠাৎ করে শুরু করছে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, বা পেশেন্টরা নিজেরা ফার্মেসিতে কিনে খাচ্ছে উইদাউট এনি প্রেসক্রিপশন। অ্যাকচুয়ালি অনেক বিষয় আছে যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত। তো আমরা যদি এই ক্রস কাটিং ইস্যু সবগুলো নিয়ে যদি কাজ করতে না পারি, শুধুমাত্র
ওই আমরা হসপিটালে সার্ভিস ডেলিভারির মেডিকেশন সেফটি মানে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান হবে না। আমাদের কিন্তু সবগুলো সেক্টর যদি আমরা সমানভাবে কাজ করতে পারি, পাশাপাশি আমরা যারা চিকিৎসক আছি বা যারা সার্ভিস ডেলিভারি দেয় তারা যদি এই একটা নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে যদি অ্যান্টিবায়োটিকগুলো পেশেন্টদেরকে দিতে পারে এবং সেইভাবে পেশেন্টদেরকে যদি এটা ফলো আপ করতে বাধ্য করতে পারে, তাইলেই কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে বেরোয় আসতে পারবো। না হলে কিন্তু আগামী দিনে এই চ্যালেঞ্জটা আমাদেরকে আরো ভয়াবহভাবে মোকাবেলা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনে যেটা আসলে মনে হচ্ছে যে আসলে ব্যক্তিগতভাবে শুধুমাত্র সচেতন হলে হবে না, এখানে কিন্তু আসলে একটা টিম কাজ করছে, যে যারা কারা প্রোভাইড করছে এবং যেখান থেকে ওষুধ কিনছে তারা আসলে উইদাউট প্রেসক্রিপশন যেন তারা মেডিকেশনটা না দেয় বা সেই মেডিসিনটা না দেয়। সেই বিষয়ে আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই। মিনারা চৌধুরী, এই বিষয়ে আপনার মতামত কি, এবং সার্বিকভাবে আসলে আপনারা বিভিন্ন জায়গায় যেহেতু কাজ করেছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে যে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের এক্সপেকটেশন কি? অ্যাকচুয়ালি নর্মাল একজন কেয়ার সিকার উনি ভালো হতে চায় অ্যাট এনি কস্ট। এখন সেটা যদি হয় আমি ওষুধকে ফার্মেসি থেকে ডিরেক্ট কিনে নিয়ে আসবো, বা আমি ডাক্তারের কাছে যাব, অর এনি আদার মিনস, বাট আমি ভালো হতে চাই, দ্যাটস মাই এইম। সো এখন যেটা হলো মেডিকেশনের অনেকগুলো ইস্যু আছে, ডক্টর আমিনুল বলেছেন অ্যারাউন্ড মেডিকেশন সেফটি, অ্যান্টিবায়োটিক নিয়ে উনি বলেছেন, বাট অ্যাকচুয়ালি মেডিকেশনেরও রিয়াকশন থাকে, একটার সাথে আরেকটা রিয়াক্ট করতে পারে। সো আমরা যদি কেয়ারফুলি এগুলোকে রিভিউ না করি, আমাদের সার্ভিস প্রোভাইডাররা যিনারা আছেন, ডাক্তাররা, ওনারা যদি এগুলো রিভিউ না করে যে কোন ঔষধের সাথে কোনটা রিয়াকশন থাকতে পারে ডিফারেন্ট কন্ডিশনের জন্য, তাহলে অনেক সময় থাকে যে পেশেন্টের অনেক ওষুধ থাকে, সবগুলা কি লাগবে, সবগুলা কি খেতে হবে সবসময়, উই ডোন্ট নো। সো অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউট একটা প্রপোজাল রেডি করতেছেন এখন, দ্যাট মেডিকেশন সেফটির উপরে একটা কাজ করার জন্য ইন বাংলাদেশ, দ্যাট আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিদেরকে নিয়ে এটা কাজ করতে চাই। কেন এটা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে হবে, যেটা ডক্টর আমিনুল বললেন, এটা ইন আইসোলেশন ইট ক্যানট বি ফিক্সড। সো আমাদের একটা খুব বড় প্ল্যান আছে যে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিদের সাথে কাজ করতে চাই টু অ্যাড্রেস মেডিকেশন সেফটি, to really think about how we could improve that. So we really look forward to doing that. অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে ডক্টর রফিকুল, আপনার কাছে একটু জানতে চাই, মানে সর্বোপরি আমরা যদি ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, এই যে এটা নিয়ে আপনারা কাজ করছেন, একদম রুরাল পিপলদেরকে নিয়ে কাজ করছেন, অনেক ম্যাস পিপলদেরকে নিয়ে আপনারা কাজ করছেন, কতটুকু সফল আপনারা হচ্ছেন এবং কতটুকু প্ল্যান আপনাদের আরও ফিউচারে আছে এটা নিয়ে কাজ করার? আমাদের টার্গেট হলো সামনে যে আমরা সবগুলা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সবগুলা ডিস্ট্রিক্টে এবং সব কাভারিং অল দ্য পপুলেশন অফ বাংলাদেশ, আমরা এই আমাদের রিচটা আমরা ওখানে পৌঁছবো আমরা ওখানে। সো এটা হলো আমাদের সামনের টার্গেট। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে উদ্দেশ্যগুলো আমরা এখানে কি অ্যাচিভ করতে চাচ্ছি, আমরা যেমন বলি যে আমাদের হেলথ কেয়ার কোয়ালিটি, আমরা কোয়ালিটি সবার মধ্যে এটা পৌঁছায় দিব। কোয়ালিটি কি কাজ করে, এটা না হলে কি হবে, এটা হলে কি ভালো হবে, এবং এটা আমরা প্র্যাকটিস করব সবগুলা হেলথ কেয়ার ইনস্টিটিউটে, হেলথ কেয়ার ফ্যাসিলিটিগুলোতে। এবং এইগুলা কিন্তু আসলে আমাদের যে রিসোর্স আছে, আমাদের গভর্নমেন্টের যে রিসোর্স আছে বা ফ্যাসিলিটিগুলোতে যে রিসোর্স আছে, যে এক্সিস্টিং রিসোর্স এবং গভর্নমেন্টের বাজেট যেটা আছে, আমরা সেন্ট্রাল লেভেলে ওগুলা নিয়ে কাজ করব। সো এটা আমাদের টার্গেট। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট প্রেজেন্টস আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা একটা বিষয় কিন্তু খুব স্পষ্টতভাবেই বুঝতে পেরেছি যে আসলে পেশেন্ট সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য একটা টিম ওয়ার্ক কিন্তু এক্ষেত্রে চমৎকারভাবে কিন্তু কাজ করে থাকে। এক্ষেত্রে ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট খুব চমৎকারভাবে আগামীর জন্য এবং বর্তমানে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের চমৎকার লেগেছে এবং ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।